আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা সারা বাংলাদেশে ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষে স্টুডেন্ট রয়েছে, তোমরা জানো ইন্ট্রোডাকশন টু ড্রামা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোর্স রয়েছে তোমাদের। এই কোর্স সহ সমস্ত আইটেমগুলো আমরা লঙ্গল থেকে তোমাদের একদম প্রস্তুত করে রেডি করে দিচ্ছি এবং লাইন টু লাইন ব্যাখ্যা করব যাতে তোমরা পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে পারো। আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি ড্রামা বা নাটক রাইডার্স টু দ্য সি, এটি একটি ট্র্যাজেডি আমাদের খুবই করুণ একটি কাহিনী আমাদের সামনে নিয়ে আসে। এই করুণ একটি কাহিনী, একজন বৃদ্ধ মহিলা, এখানে দেখতে পাচ্ছ একটি পিকচার, যে সমুদ্রের দিকে সে হচ্ছে তাকিয়ে আছে, তার হয়তো কোনো প্রিয়জন সমুদ্রের দিকে যাচ্ছে। এখানে দেখো নামটা যদি আমরা স্টার্টিং এ দেখার চেষ্টা করি, রাইডার্স টু দ্য সি, রাইডার্স টু দ্য সি, রাইডারের সাথে কিন্তু একটা এস রয়েছে। একজন রাইডার্স কিন্তু না, রাইডার কিন্তু অনেকজন। এখানে রাইডার মানে কি? রাইড মানে তো চড়া, রাইডার্স তাহলে যারা চড়ে, আর মানে কি সমুদ্রে যারা চড়ে, মানে সমুদ্রে যারা যায়। অ্যাকচুয়ালি এই যে ঘটনাটা, এই ঘটনাটা কোথায় থেকে শুরু হলো, নামকরণ কেন হইলো, এবং এই যে এইটার ব্যাকগ্রাউন্ড যে রয়েছে, ব্যাকগ্রাউন্ডটা কি আছে, এটা আমরা আজকে প্রথমে দেখার চেষ্টা করব এবং পর্যায়ক্রমে ছোট ছোট অংশে ভাগ করে এই চমৎকার নাটকটি তোমাদের সামনে উপস্থাপন করব, যাতে তোমাদের পরীক্ষায় নিজে থেকে তোমরা অ্যান্সার করতে পারো। এবং এইখানে যদি আমরা প্রত্যেকটা লাইন টু লাইন শিখতে থাকি বা পড়তে থাকি, তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে যে আমরা নিজেরাই বানিয়ে লিখতে পারবো। একই সাথে তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর প্র্যাকটিসগুলো আমি এখান থেকে করাবো, যারা আমাদের সাথে থাকবে, লঙ্গলের সাথে থাকবে। আমরা তাহলে প্রথমে আমাদের যে রাইটার রয়েছেন জন মিলিংটন সিঞ্জ, ওনার যে মানে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, উনি কেন এই কবিতাটি এই ড্রামাটি লিখলেন, এই লেখার ব্যাকগ্রাউন্ডটা কি, সেটা আমরা প্রথমে জেনে আসার চেষ্টা করি। এইখানে হচ্ছে এই যে নাটকটি, এই নাটকটি টোটালটি ঘটে একটি দ্বীপের মধ্যে। এখন আমরা যদি একটু লাইন টু লাইন লেখার চেষ্টা করি, একটু আমরা কয়েকটা ভাগে ভাগ করব, ছোট ছোট অংশে ভাগ করব, এবং একই জায়গায় তোমরা পরপর যে মডিউলে আমার ওয়েবসাইটে দেখছো সেখান থেকে তোমরা দেখতে পারবে, অথবা তোমরা যারা ইউটিউব থেকে দেখবে এখানে একটা হচ্ছে প্লেলিস্টের মধ্যেই পাবে। রাইডার্স টু দ্য সি ইজ এ ওয়ান অ্যাক্টেড ট্র্যাজেডি রিটেন বাই J.M. সিঞ্জ বা জন মিলিংটন সিঞ্জ অ্যান্ড ফার্স্ট পারফর্মড ইন, এটা দেখো 1904 প্রথম এইটা কিন্তু মঞ্চস্থ করা হয়েছিল। যেহেতু নাটককে তো অবশ্যই মঞ্চে উপস্থাপন করতে হয়, বা মঞ্চে উপস্থাপন করার জন্য নাটক লেখা হয়েছিল। 1904 সালে প্রথম মঞ্চস্থ করা হয় অ্যাট দ্য অ্যাবি থিয়েটার, ডাবলিন। এটা কিন্তু এই যে নাটকটা কিন্তু আয়ারল্যান্ডের একজন রাইটার লিখেছে, বা আইরিশ রাইটার। এই যে এর মানে কি, জন মিলিংটন সিঞ্জ সে হচ্ছে একজন আয়ারল্যান্ডের মানে লেখক বা আইরিশ রাইটার, ডাবলিনে কিন্তু লিখেছিল, এটা একটা শহরে। দ্য প্লে ইজ বেসড অন সিনজিস পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং দ্য এরান আইল্যান্ড। এই যে নামটা, এই নামটাকে একটু ভালো করে তোমাদের মনে রাখতে হবে, এরান আইল্যান্ড। এই আইল্যান্ডটি মূলত মূল ঘটনাটার উৎপত্তি ঘটে, এবং এই যে উনি ওনার গুরুত্বপূর্ণ একটি সময় বা কয়েক মাস সময় কিন্তু উনি এরান আইল্যান্ডে কাটায়। এই আইল্যান্ডে যারা বসবাস করে তাদের জীবনযাপন, তাদের জীবন পদ্ধতি, তাদের যে আবেগ, তাদের যে হারানোর বেদনা, এই সমস্ত কিছুকে সে নিজে থেকে একদম নিজের মতো করে নিজে অনুভব করে আসে ওইখান থেকে, তারপরে এসেই এই এই ড্রামাটি লেখেন। অফ দ্য ওয়েস্ট কোস্ট অফ আয়ারল্যান্ড কিন্তু বানানটা একটু মুখস্থ রাখতে হবে, হোয়ার হি লিভড ফর লং পিরিয়ড স্টাডিং দ্য লাইফ, ল্যাঙ্গুয়েজ এন্ড বিলিফ অফ দ্য আইল্যান্ডার্স। এখন তাহলে আমাদের এই যে নাটকটা, এই নাটকটা টোটালি ঘটে হচ্ছে একটা আইল্যান্ডের মধ্যে। এই যে সমুদ্রের মাঝখানে একটি ছোট্ট দ্বীপের মধ্যে এই দ্বীপবাসীরা, এদের প্রধান জীবিকাই কিন্তু ছিল মাছ ধরা, অথবা তাদের কোনো ব্যবসা বাণিজ্যের জন্য কিন্তু সমুদ্র পাড়ি দিয়ে যেতে হয়, তার মানে তাদেরকে কোনো না কোনো ভাবে সমুদ্রে যেতেই হতো। এখন একজন মহিলার লাইফের মানে যে বিয়োগান্ত ঘটনাগুলো, এই ঘটনাগুলি মূলত এখানে পর্যায়ক্রমে উনি উপস্থাপন করেন। আমরা আরেকটু দেখে আসি। দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য প্লে ইজ দ্য হার্স কোস্টাল লাইফ অফ দ্য এরান আইল্যান্ড। এই যে কঠোর নিষ্ঠুর নিষ্ঠুর যে জীবন, মানে কোস্টাল লাইফ, এই যে উপকূলবাসীর যে নিষ্ঠুর জীবন, এই জীবনটাই মূলত এখানে উপস্থাপন করা হয়। হুজ সার্ভাইভাল ডিপেন্ডস অলমোস্ট এন্টায়ারলি অন সি, যাদের এই যে বেঁচে থাকা, তাদের জীবিকা, তাদের সমস্ত কিছুই, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু নির্ভর করে থাকে সমুদ্রকে কেন্দ্র করে, যে কোস্টাল এরিয়াতে যারা থাকেন। While the sea provides livelihood through fishing,
যখন আমরা দেখি যে এই যে আইল্যান্ডবাসীদের জীবিকা নির্বাহের প্রথম যে উপকরণ সেটা আসে কোথা থেকে, সমুদ্র থেকে, মৎস্য শিকারের মাধ্যমে। এর অলসো এ ডিস্ট্রাকটিভ অ্যান্ড মার্সিলেস ফোর্স। মার্সি মানে তো করুণা বা দয়া, মার্সিলেস এই লেস শব্দটা যোগ করে যেটাকে অ্যান্টোনিম করা ফেলা হয়েছে, তোমরা বুঝতে পেরেছ। তাহলে এখানে কিন্তু ডিস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভ এবং মার্সিলেস ফোর্স রয়েছে, ধ্বংসাত্মক এবং নির্দয় এখানে দেখো ফোর্স রয়েছে। ফ্রিকুয়েন্টলি ক্লেইমিং দ্য লাইফ অফ ম্যান, মাঝে মাঝে কিন্তু মানুষের জীবন করে নেয়। কোস্টাল এরিয়ায় দেখবো যে মাঝে মাঝে ঝড় হয়েছে, ঝড় হয়ে এতজন মানুষ মারা গেছে। অথবা কোস্টাল এরিয়াতে শুনবা যে এখানে হঠাৎ করে নৌকাডুবি ঘটেছে, জাহাজডুবি ঘটেছে। এই ঘটনাগুলো কিন্তু অহরহ প্রত্যেক দিনই ঘটে থাকে। দিস constant struggle between human and nature form the central atmosphere of the play. আমরা যদি প্রত্যেকটা অংশ সুন্দর করে দেখে যাই, আমাদের কিন্তু প্রশ্নগুলো বুঝতে সুবিধা হবে। সমস্ত প্রশ্নগুলি আমি রেডি করে দেবো, তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ব্যাখ্যা করে দেবো এবং তোমাদের বুঝিয়ে দেবো। আশা করি পর্যায়ক্রমে তোমরা থাকবে। দ্য অ্যাকশন ইজ সেট ইন এ পোর কোডেস। এই যে অ্যাকশনটা শুরু হলো কোথায় আমাদের নাটকের, একটা মানে এখানে কোডেস, কুড়ে ঘরে। এখন কুড়ে ঘরটা কি জমকালো কিনা? একদমই জমকালো না, খুবই সাধারণ পোর একটা কোডেস অন ওয়ান অফ দ্য এরান আইল্যান্ড অ্যান্ড রিফ্লেক্ট দ্য ডিপ রুটেড ফ্যাটালিজম অফ দ্য আইল্যান্ড পিপল। এখন এই যে দেখো, ক্যারেক্টার অ্যাকসেপ্ট সাফারিং অ্যান্ড ডেথ অ্যাজ আনঅ্যাভয়েডেবল পার্ট অফ লাইফ। এই যে এখানে যে ক্যারেক্টার যারা রয়েছে তারা মৃত্যুটাকে অবিচ্ছেদ্য একটা, অ্যাভয়েডেবল নয় এরকম একটা অংশ হিসেবে তারা গ্রহণ করেছে। দেখো, shaped by their struggle, belief in fate and the power of nature. The play was inspired by true incident since he heard about a woman. এই যে ঘটনাটা কিন্তু আগে বলেছি, এই ঘটনাটা সে লেখলো কোথায় থেকে, ইন্সপায়ার হলো কোথায় থেকে? যখন উনি ওই এরান আইল্যান্ডে কয়েক মাসের জন্য সফরে গেলেন বা থাকার জন্য গেলেন, কবিতা লেখার বা তার রাইটিং এর সুবিধার জন্য গেলেন, বাস্তব অভিজ্ঞতা লাভের জন্য গেলেন, একটা মহিলার সাথে তার পরিচয় হয়েছিল বা দেখেছিলেন। ওনার লাইফস্টাইল নিয়ে কিন্তু উনি স্টাডি করেছিলেন, বৃদ্ধ একজন মহিলা। এই যে বৃদ্ধ মহিলা, সে পরপর তার হাজবেন্ডকে হারায়, তার শ্বশুরকে হারায়। কোথায় হারায়? তারা সবাই মারা যায় সমুদ্রে। এবং তার 5 সন্তান সবাই পরপর একজন একজন করে সমুদ্রে মারা যায়, সমুদ্রে যায় এবং সেখানে বিভিন্ন কারণে ঝড়ের কবলে পড়ে অ্যাক্সিডেন্টে মারা যায়। তাহলে এই যে ঘটনাটা উনি ওইখানে, এই মহিলার ঘটনাটা উনি দেখেছিলেন, এইখান থেকে কিন্তু উনি ইন্সপায়ার্ড হয়েছিলেন এবং এখান থেকে ইন্সপায়ার্ড হয়েই উনি কিন্তু এই ড্রামাটি লেখেন এবং একটি ড্রামা লিখেই কিন্তু উনি বিখ্যাত হয়ে যান। তাহলে দেখো, এ উমেন হু লস্ট হার হাজবেন্ড, একজন মহিলা যে তার হাজবেন্ডকে হারিয়েছে, সন তার পুত্রদের হারিয়েছে, রিলেটিভস তার আত্মীয় স্বজনদের হারিয়েছে, টু দ্য সি কোথায়? সমুদ্রে। এদের সবাইকেই হারিয়েছে সমুদ্রে। মানে এরা সবাই মানে স্বাভাবিক মৃত্যুবরণ করেনি, প্রত্যেকেই হচ্ছে সমুদ্রে গিয়ে মারা গেছেন। একবারই মারা গেছেন তা নয়, পর্যায়ক্রমে ধীরে ধীরে মারা গেছে। দেখো, থ্রু মারিয়া, এই যে দেখো আমাদের সেন্ট্রাল ক্যারেক্টার বা প্রোটাগনিস্ট অফ দ্য প্লে, central character or protagonist of the play, Maria, the central character, since it represents the universal tragedy of motherhood, grief, helplessness before destiny. আচ্ছা, আমরা একটু দেখবো ওভারঅল রাইডার্স টু দ্য সি পোর্ট্রে দ্য ইনএভিটেবল ট্রায়াম্ফ অফ নেচার। এই যে আমাদের প্রকৃতি যে কোনো কিছুর ঊর্ধ্বে গিয়ে সেই যে মানে বিজয় অর্জন করে, এটাই মূলত এখানে প্রকাশ করা হয়েছে ওভার হিউম্যান লাইফ, highlighting themes of loss, endurance, and resistance, making it one of the most powerful tragedies in the modern drama. আচ্ছা, এখানে যদি দেখি যে in this play, Riders to see Maria has 6 sons. এখানে কিন্তু 6 জন পুত্র ছিল। আমরা নাটকের শুরুতেই দেখি 5 জন পুত্র অলরেডি মারা গিয়েছে, একটি মাত্র জীবিত পুত্র তার সাথে থাকে, একজনই অবশিষ্ট আছে, তাকে নিয়ে সে জীবনযাপন করছে, সংসার করছে, ভবিষ্যৎ নিয়ে সে চিন্তা ভাবনা করছে বা এগিয়ে যাচ্ছে, তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। তাহলে এই যে স্টিফেন, শন, শেমন্স, পজ, মাইকেল অ্যান্ড বার্টলি, হ্যাঁ এইখানে দেখো 5টা নাম আর এই হচ্ছে একটা নাম। এই 5 জন অলরেডি সমুদ্রে গিয়ে মারা গেছে, ইনক্লুডিং দেয়ার ফাদার, তার বাবা মারা গেছে, ইভেন তার গ্র্যান্ডফাদার। আর একমাত্র বার্টলি কিন্তু আমরা দেখি যে সে কিন্তু এখনো জীবিত আছে এবং সে হচ্ছে তার মায়ের সাথে কথোপকথন করে এবং বিভিন্ন সময় দেখেছি তাকে। আমরা এই যে এই নাটকটিকে আমরা হচ্ছে মোট 5টি ভাগে ভাগ করব। 5টি মানে যে মানে বিষয় রয়েছে, সেই 5টি ভাগে ভাগ করে 5টি ক্লাসে উপস্থাপন করব তোমাদের সুবিধার জন্য, যাতে তোমরা
ছোট ছোট ক্লাসে মানে এই নাটকটি সুন্দর করে বুঝতে পারো। তাহলে আমরা নাটকের শুরুতেই একটু বিষয় আমরা কিন্তু এর পরের ক্লাসে প্রথম ক্লাসটি বা প্রথম লেকচারটি বা প্রথম অংশটি নিয়ে আলোচনা করব। এখন আমরা এই লেকচারটি মূলত কবি এবং এই যে রাইটার রয়েছেন ওনার এবং এই ড্রামা এটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করলাম। আশা করি পরবর্তী ক্লাসটি মানে পর্যায়ক্রমে তোমরা দেখবে। এখানে আমরা যদি দেখি যে মেইন ক্যারেক্টারগুলো কাদেরকে আমরা মঞ্চে দেখতে পারবো, তোমাদের কিন্তু একটু ভাবতে হবে যেহেতু এটা ড্রামা, তার মানে একটা মঞ্চের মধ্যে এটা উপস্থাপন করা হবে। এখন একটা সময় কিন্তু সিনেমা ছিল না, আমাদের এই যে ডিজিটাল মিডিয়া, ডিজিটাল মানে আমাদের মোবাইল, এই বোর্ড বা টেলিভিশন এগুলো কিন্তু কিছুই ছিল না। মানুষের চিত্ত বিনোদনের একমাত্র মাধ্যম ছিল কোথায়? থিয়েটার। মানে এখানে মঞ্চস্থ নাটক অথবা বই পড়তেন। তাহলে একটা মঞ্চে যদি নাটক উপস্থাপন করতে চাই সেই মঞ্চের কি লাগবে? একটা ব্যাকগ্রাউন্ড লাগবে, যে বিষয়ে উপস্থাপন করছে সেটার একটা অ্যাটমসফিয়ার নিয়ে আসতে হবে। তাহলে তোমাকে যদি বলা হয় রাইডার্স টু দ্য সি এই নাটকটি তুমি উপস্থাপন করো, তাহলে সেক্ষেত্রে তোমাকে মঞ্চটাকে সাজাতে হবে। আর এখানে দেখে কয়জন তোমাকে চরিত্র ভাড়া করতে হবে সেটা যদি দেখি কয়জন চরিত্র লাগবে। তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মারিয়া এই হচ্ছে অ্যান ওল্ড উইমেন, একজন বৃদ্ধ মহিলা, এই হচ্ছে প্রধান চরিত্র। উনি হচ্ছে আমাদের এই যে রাইডার্স টু দ্য সি, এই যে আমরা বৃদ্ধ একজন মহিলাকে দেখতে পাই, উনি কিন্তু মানে রাইডার্স টু দ্য সির মেইন ক্যারেক্টার বা প্রোটাগনিস্ট, অথবা আমরা যদি দেখি যে প্রধান চরিত্র বার্টলি হাডসন। বার্টলিকে কিন্তু আমরা মঞ্চে দেখতে পারবো খুব অল্প সময়ের জন্য। কেন? বার্টলি কিন্তু এখনো জীবিত আছে, বাকি 5জন তার ভাই মারা গেছে। বার্টলিকে দেখলাম, আমরা 2টা ক্যারেক্টার দেখলাম, ক্যাথলিন, ক্যাথলিন হার ডটার, কার ডটার? এই যে মারিয়ার ডটার। আর হচ্ছে নোরা। এই 4জনকে আমরা ম্যাক্সিমাম সময় হচ্ছে মঞ্চের মধ্যে দেখতে পারবো। এবং বাকিরা হচ্ছে হঠাৎ বিঠাৎ, মানে এই যে এখানে দেখো ম্যান অ্যান্ড উইমেন অপরিচিত, এদের কোনো ক্যারেক্টারের নাম বা কোনো কিছু নেই। তাহলে আমরা যদি এই নাটকটি শুরু করি, আমরা নাটকটি এর পরবর্তী যে লেকচারটি রয়েছে সেই লেকচারটিতে উপস্থাপন করব। এই নাটকটি সহজভাবে উপস্থাপন করার জন্য আমরা প্রত্যেকটি অংশের যে শব্দগুলো ইনস্ট্যান্ট প্রয়োজনে সেই শব্দগুলো এখানে রেখেছি যাতে তোমাদের সুবিধা হয়, এবং এগুলোর জন্য একটি বইও যদি তোমাদের প্রয়োজন হয়, অথবা এইখানে দেখো এদের যে অনুবাদ সেই অনুবাদ রেডি করা আছে। তোমরা যারা আমার লঙ্গলের সাথে সংযুক্ত আছো তোমাদের এটা পিডিএফ আকারে আমি পাঠিয়ে দেবো, আমি সুন্দর করে সাজিয়ে। সবাইকে ধন্যবাদ প্রথম লেকচারটিতে অংশগ্রহণ করার জন্য। দ্বিতীয় যে লেকচারটি রয়েছে নাটকের মূল অংশ, প্রথম যে অংশ ক্লাসটি, সেখানে তোমাদের সবাইকে আমি অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আজকে এই অংশটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।